আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংস্কার না হওয়া পর্যন্ত বিদ্যমান সংবিধানে নির্বাচিত সংসদের দায়িত্ব পালন ও দেশ শাসিত হবে বলেন আলী রিয়াজ। কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতেও বিডিআর এর নাম ফিরিয়ে আনতে তারেক রহমানের প্রতিশ্রুতি। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প সহ নানা উন্নয়নের অঙ্গীকার। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দখলদারিতে জড়িত বলে জামায়াত আমিরের মন্তব্য। নারীদের সম্মানে আঘাত আসলে প্রতিরোধের আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের প্রথম থেকে লক্ষ্য হওয়া উচিত ছিল নির্বাচন আয়োজন বললেন বিশিষ্টজনেরা। যতই সমালোচনা হোক শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই ভরসা মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবং শুরুতে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। দীর্ঘদিন পর 12 ফেব্রুয়ারি দেশে প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন ও পরিচালনা করবে। সংস্কার না হওয়া পর্যন্ত বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচিত জাতীয় সংসদ দায়িত্ব পালন করবে ও দেশ শাসিত হবে। নতুন সংসদ জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের 1/3 তরুণ, যাদের বয়স 37 বছরের নিচে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজের মতে প্রথমবারের মতো এই তরুণেরা ভোট দেবেন। দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হতে যাচ্ছে বলছেন তিনি। 2008 সালের পর থেকে দেশ তো কার্যত কোনো নির্বাচনই হয়নি। গত 18 বছর ধরেন, এই 18 বছরে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বিশাল সংখ্যক নতুন ভোটার রয়েছেন যারা ভোট দিতে পারেননি। কিন্তু নির্বাচনটা তো কেবলমাত্র জাতীয় সংসদের নয়, এটা এখানে একটা গণভোট হচ্ছে। যে গণভোটটা গুরুত্বপূর্ণ, যে গণভোটটাতে উপনীত হওয়া গেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে। ফলে আমরা খুব আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে একটা সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। ডক্টর আলী রিয়াজ বলছেন, এবারে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা ক্ষমতায় আসবে তাদের সামনে হা ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট আছে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের জন্য 180 দিন বা 6 মাস কাজ করবে নতুন সংসদ। জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পর সংবিধানের সংস্কার না হওয়া পর্যন্ত বিদ্যমান সংবিধানের আওতাতেই দেশ শাসিত হবে নয়। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদ যেহেতু কাজ করবে, জুলাই জাতীয় সনদে যেগুলো বিধৃত আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে সেভাবেই সংস্কার করবে। ফলে আপনাকে যেটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে এই বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ তার দায়িত্ব পালন করবে, পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ তার কাজ করবে। গণভোটে হা ভোটের পক্ষে প্রচারকে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর কমিটমেন্ট হিসেবে দেখছেন রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক এই সহসভাপতি। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার পরিকল্পনাও জানান তিনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচনী প্রচারে ব্যস্ততার মধ্যেই ঢাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়।
শোনেন সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কথা। তারেক রহমান জানান, বিএনপি দেশ পরিচালনার ভার পেলে সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার বানানো হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। পিলখানা হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। তারেক রহমান জানান, বিজিবির নাম পরিবর্তন করে আগের বিডিআরে ফেরানোর পরিকল্পনার কথা। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। লুথরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যাচাই করা হবে। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর নির্বাচনী জনসভায় তিনি উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল করার প্রতিশ্রুতি দেন। সমালোচনা করলে জনগণের কোনো লাভ হয় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ। হাসান বাপ্পির সহযোগিতায় ও জয়দেবের ভিডিওচিত্র, রিয়াজ ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 10টায় বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান তিনি। এরপর হেলিকপ্টারে করে বেলা 11:30টায় যোগ দেন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠের জনসভায়। মূল মঞ্চে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে উত্তরাঞ্চল নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য কাজ করবে বিএনপি। দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরাঞ্চলের এই জনপদগুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে এই অঞ্চলগুলো নিয়ে তার পরিকল্পনার কথা। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে এই অঞ্চলের জীবনমান। এরপর নীলফামারীতে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আজ আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আপনারা যদি ধানের শীষকে আগামী 12 তারিখে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে এই যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি, সেই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। বিকেলে দিনাজপুরের বিরামপুর কলেজ মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হয় তারেক রহমানের দিনভর নির্বাচনী প্রচার কার্যক্রম। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, দিনাজপুর।
যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি, দখলদারি ও মামলাবাজির সাথে জড়িত মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাজনীতিকে পেশা নয় সেবা হিসেবে নিয়েছে। নারীর সম্মানে আঘাত আসলে যুবকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জনসভায় জামায়াত আমির বলেছেন, গণভোটে হ্যাঁ জয় হলে পুরনো বস্তা পচা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। আবুল কাশেমের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। আইন সকলের জন্য সমান হবে, বিচার আর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জেলা হবিগঞ্জ। জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের আমির ও মহাসচিব নির্বাচনে লড়ছেন এই জেলার 2টি আসন থেকে। ওই বাংলাদেশ আর দেখতে চাই না। জোটের জন্য গুরুত্বপূর্ণ এই জেলার 11 দলের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকেই যোগ দিতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। যারা অত্যন্ত মানবতার জীবন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হবিগঞ্জ জেলা ও চা বাগানের উন্নয়নে নানান প্রতিশ্রুতি দেন। এখানে হাওড় বাওড়, বিল, বাদর, নদী, নালা, মৎস্য সম্পদ প্রচুর। এখানে খনিজ সম্পদ আছে। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে। এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। নারীর সম্মান রক্ষায় যুবকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামাত আমির। আমরা বলে দিচ্ছি, অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ। এরপর জামায়াতে ইসলামীর আমির যোগ দেন জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ার জনসভায়। দলের নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। সবশেষে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সিলেটের নানান সমস্যার কথা তুলে ধরে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে, ওইটার কোনো ফাংশন নাই। ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা লাজিম। সিলেট ও সুনামগঞ্জের 11 দলীয় জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামাত আমির। জনসভায় জামাতের আমির সাধারণ মানুষের কাছে একটিবার সুযোগ চেয়েছেন। তিনি বলেছেন, গত 54 বছরে বারবার সরকারকে দেখা হলেও জামাতের কোনো সরকারকে সাধারণ মানুষ দেখেননি। এজন্য এবার তিনি একটিবার সাধারণ মানুষের কাছে সুযোগ চেয়েছেন। এই সুযোগের মাধ্যমে আগামী 5 বছরকে দেশের আমূল পরিবর্তন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করে সন্তোষ প্রকাশ করেন তিনি। বৈঠক শেষে যমুনার সামনে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। আর নেক্সট 1 উইক উনি বলছেন যে খুবই ক্রুশিয়াল। উনি বলেছেন ভোট উৎসব মুখর হবে এবং সেই জন্য এবং এটাকে যে করেই হোক সেফ, এটা সেফ হবে। উনি আশা করছেন এটা সেফ হবে। নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবে। আমি আশা করি এই ভোট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে, উনি এটা বলেছেন। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি এক ধরনের জনবিচ্ছিন্ন আভিজাত্যে ভুগছেন? অনলাইনে ইন্টারিম ব্যালেন্স শিট শীর্ষক আলোচনায় প্রশ্নটি তুলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সরকারের কাছে মানুষের চাওয়ার বিপরীতে হতাশার পাল্লা ভারী হওয়ার কারণ কি তা ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান বলেছেন, রাজনীতিকদের যতই গালাগাল করা হোক না কেন, শেষ পর্যন্ত সমাধানের জন্য তাদের কাছেই ফিরতে হয়। রিজভি নওয়াজের রিপোর্ট। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির আয়োজনে অনলাইনে এজেন্ডা বৈঠকিতে অন্তর্বর্তী সরকারের ব্যালেন্স শিট মেটাতে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা, রাষ্ট্রচিন্তক, সাবেক আমলা, কূটনীতিক এবং সাংবাদিকরা। প্রশ্নোত্তর ও আলোচনায় সরকারের কার্যক্রম মূল্যায়নে খোলামেলা মন্তব্য করেন সবাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় সবসময় কম,
এবং তারা যদি অনেক আপনি কি 18 মাসকে কম বলবেন? না, আমি লেট মি ফিনিশ। একদম চেষ্টা করা উচিত ছিল যে অ্যাটলিস্ট এই নির্বাচনটা যাতে তারা একদম ভালোভাবে করতে পারে। তারা ওরকম ভাবে মন দেননি, তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন যে আমরা এটা করব সেটা করব, কিন্তু যেহেতু তারা ট্রান্সপারেন্ট ছিলেন না এবং কি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেন নাই, অতএব এখন অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা যেটা দেখছি যে যতই আমরা রাজনীতিবিদদের গালাগালি করি, কিন্তু শেষ পর্যন্ত আবার তাদের দুয়ারেই আমাদেরকে ফেরত আসতে হচ্ছে। সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে গঠিত সরকার কেন জনবিচ্ছিন্ন হয়ে পড়ল, আত্মজিজ্ঞাসা ছিল সবার। এক ধরনের কি আইসোলেটেড এলিটিজমের একটা সমস্যার মধ্যে ওনারা ঘুরপাক খেয়েছিলেন? না, এলিটিজম নয়। আসলে দেখুন, যারা মানে পলিটিশিয়ান, তারা অনেক লোককে নিয়ে সবসময় তাদের কাজ করতে হয়। যেহেতু প্রশ্নটা ছিল এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে, যেখানে কোনো পলিটিশিয়ান নেই এবং তাদের পারফরমেন্সটাই তো আমরা ইভ্যালুয়েট করছিলাম। অতএব সেখানে হচ্ছে যে সব আমাদের পিরিয়ডিক্যালি আমরা দেখেছি যে ব্যাড পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার পরে আবার আমরা নন পলিটিশিয়ানদের নিয়ে আসলাম, কিন্তু দেখলাম শেষ পর্যন্ত আর কিছু হচ্ছে না। সো ব্যাড পলিটিক্স হ্যাজ টু বি সাবস্টিটিউটেড বাই গুড পলিটিক্স। That's absolutely the correct observation, I think. আলোচনায় ব্যবসায়ী নেতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ব্যবসা বাড়ানো দূরে থাক, কোনো মতে টিকে থাকার চেষ্টা করছেন তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বিশ্বজুড়ে 200 কোটিরও বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজানের জন্য। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আগামী 18 বা 19 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে 19 ফেব্রুয়ারি প্রথম রোজার সম্ভাবনা নিয়ে সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করেছে। এদিকে বিশ্বের বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের জন্য রোজার সময় কম বেশি হয়ে থাকে। তবে এবার উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে রমজান হওয়ার দিনের দৈর্ঘ্য থাকবে বেশ সহনীয়। বিস্তারিত জানাচ্ছেন শিহাব খান দিগন্ত। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম সময় পবিত্র রমজান মাস। এই মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিশ্বের অগণিত মুসলমান। আসন্ন রমজান বিশ্বজুড়ে মুসলমানদের জন্য নিয়ে এসেছে স্বস্তির বার্তা। এবছর রোজার সময়সূচি গত বছরের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুসারে প্রতিটি মাস চাঁদ দেখা অনুযায়ী 29 বা 30 দিনের হয়। এজন্য প্রতি বছর রমজান 10 থেকে 12 দিন এগিয়ে আসে। এতে রমজানের সময়কাল এবং দিনের আলো কতক্ষণ থাকবে তার উপর সরাসরি প্রভাব পড়ে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী এবারের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 19 ফেব্রুয়ারি। যদি 18 ফেব্রুয়ারি চাঁদ দেখা যায় তাহলে একদিন আগেও শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যে রোজার সময়কাল দেশভেদে ভিন্ন হয়। প্রতিটি অঞ্চলের সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর রোজার সময়কাল নির্ভর করে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অঞ্চলের রোজার সময় তুলনামূলকভাবে মাঝারি, কারণ এসব দেশ বিষুবরেখার কাছে হওয়ায় দিনের আলো তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ। কোনো দেশ যত উত্তরে দিনের দৈর্ঘ্য তত বেশি হয় এবং রোজার সময়ও বড় হয়। বিপরীতে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে দিনের আলো কম হওয়ায় রোজার সময়ও কম হয়। সংযুক্ত আরব আমিরাতে এবারের প্রথম রোজার সময়কাল 12 ঘন্টা 46 মিনিট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে রোজার সময়কাল হতে পারে 12 ঘন্টা 45 মিনিট থেকে 13 ঘন্টা। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশগুলোতে 16 থেকে 20 ঘন্টা রোজা রাখতে হবে, কারণ এসব অঞ্চল উচ্চ অক্ষাংশে অবস্থিত এবং দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো থাকে। অন্যদিকে বিষুবরেখার কাছে বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় তুলনামূলকভাবে কম হবে। সেখানে সূর্যাস্ত আগে হয় এবং দিনের আলো বেশ ভারসাম্যপূর্ণ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি এবং নিউজিল্যান্ডের মুসলমানরা 11 থেকে 13 ঘন্টা রোজা পালন করবেন। যেসব অঞ্চলে দিনের আলো দীর্ঘ বা সূর্য প্রায় অস্ত যায় না, সেসব এলাকার মুসলমানদের জন্য ইসলামী স্কলাররা কিছু বিকল্প ব্যবস্থা অনুমোদন করেছেন।
তারা চাইলে মক্কার সময়সূচি অনুসরণে রোজা পালন করতে পারবেন। শিয়াব খান, দিগন্ত, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে হার দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের পরিবর্তে জায়গা পাওয়া স্কটল্যান্ডের। প্রথম ম্যাচে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক ভারতের জয়। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে পার্বত্য অঞ্চল। রাঙামাটিতে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র। প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ করে ভোটারদের কাছে সহযোগিতা ও দোয়া চাইছেন প্রার্থীরা। আমি বিজয়ী হলে কিন্তু আমি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি সহ এখানকার এলাকার সুষম উন্নয়ন, জাতিগোষ্ঠীর সুষম বন্টন, শিক্ষা, স্বাস্থ্য খাতে সবকিছু উন্নয়নের ক্ষেত্রে আমি করে দেবো। আমাদের প্রতিশ্রুতি থাকবে পার্বত্য এলাকা থেকে বৈষম্য জিনিসটা একদম যেন দূর হয়ে যায়। ১ নাম্বার, ২ নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা নজর দিব। ব্যাপক সাড়া পাচ্ছি। উদার মার্কার প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, যেহেতু পরিবর্তনের পক্ষে মানুষ চাচ্ছে, এখন পরিবর্তন চাচ্ছে। বিগত দিনের উন্নয়নের মূল্যায়ন আর নিত্য নতুন প্রতিশ্রুতির হিসাব মেলাতে ব্যস্ত ভোটাররাও। পাহাড়ি বাঙালির যে সংঘাত, ওই সংঘাত থেকে যে বিরত রাখতে পারবে আমরা তাকেই ভোট দেব। ভালো হোক, সুস্থভাবে হোক, ভালো মতন ভোট দিতে পারি মতন এভাবে নির্বাচন চাই। যে একজন ভালো প্রার্থী নির্বাচিত হয়ে আসলে আমাদের জনগণের কল্যাণ হবে। সুষ্ঠু এবং স্থিতিশীল একটা সরকার দেশে গঠিত হোক। সম্প্রীতি বজায় রাখতে পারে এই ধরনের যোগ্য ব্যক্তিকে, নিরপেক্ষ ব্যক্তিকে আমরা চাই। নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত আমরা চেকপোস্ট স্থাপন করি এবং বিভিন্ন জায়গায় যারা অপরাধী, যারা সন্ত্রাসী বা অরাইনভুক্ত যে সমস্ত আসামি আছে, মামলার যে সমস্ত আসামি আছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। জেলায় মোট ভোটার সংখ্যা ৫,০৯,২৬৭ জন। মোট ভোট কেন্দ্র আছে ২১৩টি, যার মধ্যে পাহাড়ের দুর্গম এলাকায় কেন্দ্র রয়েছে ২০টি। নির্বাচিত প্রতিনিধি পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সকলের। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৭৮ বছর। মোহাম্মদ শাহনেওয়াজ বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যিনি বিটিভিতে মিউজিক ডিরেক্টর পদে ভূষিত হন। ২ ভুবনের ২ বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইনে বহে সমান্তরাল, জীবনানন্দ হয়ে, সংসারে আজও আমি, বন্ধুরে তোর মন পাইলাম না, এক নয়নে হয় না কান্দন সহ বহু কালোজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মোহাম্মদ শাহনেওয়াজ। কানাডার মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। এবারে কৃষি সংবাদ। লবণাক্ত পানির কারণে নষ্ট হচ্ছে বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামারে বিভিন্ন যন্ত্রাংশ। নিরাপদ পানির অভাবে খামারে বাচ্চা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। আলামিন খানের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আলমুকসুদের রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার কাঁঠাল নামক এলাকায় ৩ একর জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আঞ্চলিক হাঁস প্রজনন খামার। খামারটিতে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়। শুরু থেকেই এই খামার থেকে নিয়মিত ডিম ও হাঁসের বাচ্চা উৎপাদন হচ্ছে, যা দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মাসে ৪০,০০০ হাঁসের বাচ্চা ও ৮০,০০০ ডিম উৎপাদনের ধারণ ক্ষমতা নিয়ে চালু হলেও লবণ পানি ব্যবহারে দিন দিন কমে যাচ্ছে উৎপাদনের ধারণ ক্ষমতা। পানিতে প্রচুর আয়রন ছিল এবং লবণাক্ততা, তো আল্লাহর অশেষ রহমতে আমরা নতুন একটা লাইন পেয়েছি পৌরসভা থেকে, সেই লাইনটার কাজ চলমান আছে। পানির সমস্যার সমাধান করতে পারছি। এখন এটা হয়ে গেলে আমরা বাগেরহাটের জনগণ এবং আশপাশের ইসের সমস্যার সমাধান করতে পারবো। আমাদের খামারের আগে সমস্যা ছিল যে পানি, আয়রনযুক্ত পানি,
আমরা অলরেডি পৌরসভা থেকে পানির লাইন পেয়ে গেছি। এই যে পানির লাইন পাওয়ার ফলে আমাদের যে বাচ্চা উৎপাদনের যে হেসাবিলিটি, আশা করা যায় এটা দিন দিন বাড়বে। সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য আমরা সরকারের দিকে সুনজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোটি টাকার যন্ত্রপাতি রক্ষায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে মিঠা পানির বিকল্প ব্যবস্থার জরুরি বলছে খামারিরা। বাগেরহাট পৌরসভা থেকে সুপেয় পানির সংযোগ পেয়েছি এবং আশা করি আমরা খুব দ্রুতই হাউস তৈরি করে আমরা খামারে সুপেয় পানির ব্যবস্থা করতে পারবো। এর ফলে আমরা আশা রাখি আমাদের মেশিনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং খামারের হ্যাচাবিলিটি, ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং খামারের লক্ষ্যমাত্রা আমরা আরও বাড়াতে পারবো বলে আশা করি। মিঠা পানির ব্যবস্থা করা গেলে এসব সরকারি যন্ত্রপাতি রক্ষা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সবুজ ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্য ভান্ডার নোয়াখালীর হাতিয়ার পর্যটন কেন্দ্র রহমত বাজার। বিশাল কেওড়া বনে নানা প্রজাতির উদ্ভিদের মাঝে হরিণের ছুটে চলা আর পাখির কলকাকলিতে মুখর পর্যটন কেন্দ্রটি। অবারিত প্রকৃতিতে স্বস্তি খুঁজতে রহমত বাজারে ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা। আলাউদ্দিন শিবলির তথ্য ও ভিডিও চিত্রণে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে বঙ্গোপসাগর আর মেঘনার অথই জলরাশি, অন্যদিকে গহীন অরণ্য, যেন প্রকৃতির খেয়ালে গড়ে উঠেছে অনন্য সুন্দর রহমত বাজার। প্রকৃতি, প্রাণী ও উদ্ভিদ সম্পদের বিশাল এই অভয়ারণ্য, যেখানে রয়েছে কেওড়া, গেওয়া, গোলপাতা, বাইনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান উদ্ভিদ আর ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় নানা জাতের পাখি। হরিণের ছোটোছুটি, পাখির কলতান আর সমুদ্রের কোলে প্রকৃতির অজানা গল্পের অংশ হতে রহমত বাজারে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। এই যে ময়লা আবর্জনা, পলিথিন এগুলা না ফেললে পর্যটন কেন্দ্রটা আরো সুন্দর আমরা উপভোগ করতে পারবো। যদি রাস্তাটা সোল্ডিং হইতো বা ফিজ হয়ে যেত তাহলে মানুষের আসা যাওয়া সুবিধা হইতো। রহমত বাজার আসছি হরিণ দেখার জন্য। বানর আছে, তারপরে শিয়াল আছে, অনেক সুন্দর সুন্দর পাখি আছে। এই বাগানে অনেক গোলপাতার গাছ আছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। অনেক লোকজন অনেক দূর থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আমাদের এখানে পর্যটকরা আসে। পশু পাখি আছে, অতিথি পাখি আছে, অনেক গাছপালা আছে। পর্যটকদের নিরাপত্তা সহ ভোগান্তি কমাতে তৎপর প্রশাসন। বর্তমানে যে রাস্তাটা আছে, যেটা কিছুটা অ্যাব্রো হয়ে আছে, একটু উঁচু নিচু হয়ে আছে, যদিও এটা দিয়ে যাওয়া যাচ্ছে, তারপরেও এটার মধ্যে আমরা কিছু কাজ করে এটাকে সমান্তরাল, তাহলে লোকজনের জন্য যাতায়াতে সুবিধা হবে। নানা সীমাবদ্ধতার মাঝেও প্রকৃতি আর প্রাণের মিলন মেলায় হাতিয়া হয়ে উঠছে শান্তি ও সৌন্দর্যের এক অনন্য ঠিকানা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার না হওয়া পর্যন্ত বিদ্যমান সংবিধানে নির্বাচিত সংসদের দায়িত্ব পালন ও দেশ শাসিত হবে বলেন আলী রিয়াজ। কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতেও বিডিআর এর নাম ফিরিয়ে আনতে তারেক রহমানের প্রতিশ্রুতি। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প সহ নানা উন্নয়নের অঙ্গীকার। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি, দখলদারিতে জড়িত বলে জামায়াত আমিরের মন্তব্য। নারীদের সম্মানে আঘাত আসলে প্রতিরোধের আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারের প্রথম থেকে লক্ষ্য হওয়া উচিত ছিল নির্বাচন আয়োজন, বললেন বিশিষ্ট জনেরা। যত সমালোচনা হোক, শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই ভরসা, মন্তব্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।